একজন ব্যর্থ ইঞ্জিনিয়ারিং ছাত্র, যার জীবনে নেই চাকরি, নেই কোনো সম্মান। প্রাক্তন প্রেমিকাও তার থেকে দূরে সরে গেছে। এমনকি একদিন এই ছেলেটির বাবাই তাকে খুব বাজেভাবে অপমান করে। আর এমন একটি পরিবেশের মধ্যে সে হাতে তুলে নেয় কম্পিউটার কিবোর্ড, কারণ তার সবচেয়ে বড় শক্তি ছিল তার হ্যাকিং স্কিল। কিন্তু ছোট একটি প্রতিশোধের ইচ্ছা তাকে যে ধীরে ধীরে টেনে নিয়ে যাবে এক ভয়ঙ্কর সাইবার দুনিয়ায়, তা সে কোনোভাবেই বুঝতে পারেনি। তবে যাই হোক, এরপর থেকে একটার পর একটা সত্যি উন্মোচিত হতে থাকে। আর এই খুবই ভয়ানক সত্যগুলো কি, তা আজকে আমরা এই গল্পের মধ্যেই জানতে পারবো। গল্পের শুরুতেই আমরা বিষ্ণু নামের একটি ব্যক্তিকে দেখতে পারি। বিষ্ণু চাকরির ইন্টারভিউ দিতে বেঙ্গালুরু নামের একটি শহরে আসে। এই সময় তার ফোনে একটি মেসেজ চলে আসে, যেখানে লেখা ছিল, আমি জানি এটা তুমি। এরপর সিনটি শিফট হয় 1 বছর আগে। সেখানেও দেখা যায় বিষ্ণু চাকরির ইন্টারভিউ দিচ্ছে। এই ইন্টারভিউ বোর্ডে বিষ্ণুকে যা যা প্রশ্ন করা হয়, একটারও উত্তর সে দিতে পারে না। তখন সেই কোম্পানির কর্মকর্তা বিষ্ণুকে বলে, তোমার তো কোনো স্কিলই নেই, কিভাবে আমাদের কোম্পানি তোমাকে এখানে ডেকেছিল? বিষ্ণু তখন তাদেরকে বলে, আমি একটি আইটি রিলেটেড যন্ত্র বানিয়েছি। তারপর সেখানে থাকা সকল লোকজন সেই আইটি রিলেটেড যন্ত্রটি তার থেকে দেখতে চায়, যার কারণে বিষ্ণু তার ব্যাগ থেকে বালিশের মতো একটি ডিভাইস বের করে আর বলে, এই ডিভাইসটি যদি কম্পিউটারের সাথে কানেক্ট করে দিয়ে জোরে জোরে স্পাঞ্চ করা হয়, তাহলে ইন্টার কি কাজ করবে। এই ডিভাইস তাদের কাছে একেবারে ফালতু মনে হয়, যার কারণে সঙ্গে সঙ্গে বিষ্ণুকে সেই ইন্টারভিউ বোর্ড থেকে বের করে দেওয়া হয়। ইন্টারভিউ শেষ করে বিষ্ণু বাইরে আসতেই তার বন্ধু জসিম তাকে বলে, বন্ধু, আমার গার্লফ্রেন্ডের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আমাকে হ্যাক করে দে। আমার সন্দেহ হচ্ছে সে অন্য কারোর সাথে রিলেশন করছে। বিষ্ণু তখন জসিমকে বলে, তুমি যত সহজে এটা বলছো বন্ধু, এটা ততটাও সহজ না। এই কাজের জন্য ফিশিং করতে হবে। জসিম তখন তাকে বলে, তুই কি এখন মাছ ধরবি নাকি? বিষ্ণু তখন তাকে বলে, আরে বোকা, এই ফিশিং মানে মাছ ধর না। এই ফিশিং মানে তোর গার্লফ্রেন্ডের কাছে একটি ফেক লিঙ্ক পাঠাবো, আর সে ফেক লিঙ্কে যদি সে ক্লিক করে, তাহলে সঙ্গে সঙ্গে তার আইডি পাসওয়ার্ড আমরা পেয়ে যাব। পরের সিনে বিষ্ণু তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। এই মেয়েটির নাম ছিল শিল্পা। সে সময় শিল্পা তাকে বলে, তুমি কবে একটা চাকরি জোগাড় করতে পারবে বলো তো? তোমার বন্ধুরা সবাই চাকরি করছে, আর তুমি এখনো পর্যন্ত বেকার বসে আছো। শিল্পা আরো বলে, আমি আমার বাবার কোম্পানিতে আইটি ডিপার্টমেন্টে চাকরি নিয়ে নেব। শিল্পার এমন কথা শুনে বিষ্ণু তাকে বলে, আমাদের দুজনের একসাথে বেঙ্গালুরু শহরে থাকার কথা ছিল, এমনকি এখানে কোনো না কোনো একটা কাজ খুঁজে নেওয়ার কথা ছিল। এখন কি তুমি সবকিছুই ভুলে গেছো? শিল্পা তখন বলে, আমার একটা ফিউচার আছে, কিন্তু তোমার তো কোনো ফিউচার নেই। তোমার সাথে পড়ে পড়ে থাকলে কি আমার চলবে? শিল্পার এমন কথা শুনে বিষ্ণুর মন এতটাই খারাপ হয়ে যায় যে সে তার বন্ধু জসিমের সাথে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফেরার পরে বিষ্ণু তার কম্পিউটার নিয়ে বসে পড়ে। বিষ্ণু অনেক আগে থেকেই পাশের বাড়ির ইন্টারনেট ব্যবহার করত, কিন্তু এবার যখন সে তার কম্পিউটারের সাথে সেই ইন্টারনেট কানেকশন করতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখে ইন্টারনেটের পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। যার কারণে বিষ্ণু তখন তার হ্যাকিং স্কিল কাজে লাগিয়ে পাশের বাড়ির ইন্টারনেটের প্রেজেন্ট পাসওয়ার্ড খুঁজে বের করে। বিষ্ণুর এমন দক্ষতা দেখে তার বন্ধু জসিম বলে, তুই তো ভালোই হ্যাকিং পারিস। বিষ্ণু তখন তাকে বলে, বেশি কথা বলিস না, তুই এখনই একটা পোস্ট তৈরি কর যেটা তোর গার্লফ্রেন্ড পছন্দ করবে। এই কথা বলার পরে বিষ্ণু একটি লিঙ্ক জসিমকে পাঠিয়ে দেয়। এরপর বিষ্ণু তাকে বলে, এই লিঙ্কটা এবার তোর পোস্টের সাথে অ্যাড করে তোর গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দে। এখানে ক্লিক করা মাত্রই আমরা তোর গার্লফ্রেন্ডের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট পেয়ে যাব। এরপর জসিম তার গার্লফ্রেন্ডকে সেই লিঙ্ক সহ পোস্টে পাঠিয়ে দেয়। তো যাই হোক, এরপর জসিমের গার্লফ্রেন্ডের কাছ থেকে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল, প্রিয় জসিম, পিক্সেল বানানটাও ঠিকঠাক লিখতে পারিস না। পরের সিনে আমরা বিষ্ণুর গার্লফ্রেন্ড শিল্পা এবং তার বাবাকে দেখতে পারি। শিল্পার বাবা একটি নন ব্যাংকিং কোম্পানিতে জব করে, কিন্তু তাদের কোম্পানি আইটি ডিপার্টমেন্টে খুবই দুর্বল। তাই সেই কোম্পানির আইটি ডিপার্টমেন্টের হেড হিসেবে শিল্পা যুক্ত হয়ে যায়। এরপর শিল্পা তার বাবার অফিসে একটি জরুরি মিটিং করছিল। সে সময় বিষ্ণু বারবার শিল্পাকে কল করতে থাকে। মিটিং শেষে শিল্পা বিষ্ণুকে বলে, তোমার কি মাথায় গোবর আছে? বারবার কেন ফোন করছো আমাকে? আমি বাবার সাথে মিটিং এ ছিলাম। একটি সন্ধ্যাবেলায় বিষ্ণু তার বন্ধু অনিশের সাথে দেখা করে। অনিশ একজন কম্পিউটার টেকনিশিয়ান। বিষ্ণু তখন তার বন্ধুকে বলে, শিল্পা আর আগের মতো নেই। অনিশ তখন তাকে বলে, তুই শিল্পার সাথে দেখা করে সবকিছু ঠিকঠাক করে নে। এরপর বিষ্ণু শিল্পার সাথে দেখা করে। সেখানে বিষ্ণু শিল্পাকে বলে, আমি কম্পিউটার শপে বিজনেস করতে চাই। শিল্পা তখন তাকে বলে, এসব কাজ করলে আমার বাবা তোমাকে কোনোভাবেই মেনে নেবে না। এমনিতেই তুমি হিন্দু আর আমি খ্রিস্টান। তুমি যদি ভালো কোনো জব না করতে পারো, তাহলে আমাদের বিয়ে কোনোভাবেই সম্ভব না। একটু পরেই বিষ্ণু রাগ করে সেখান থেকে চলে আসে। তারপর জসিম বিষ্ণুকে বলে, আমার মনে হচ্ছে তোর গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে রিলেশন করছে। আমার কথা যদি বিশ্বাস না করিস, তাহলে তুই শিল্পার অ্যাকাউন্টগুলো হ্যাক করে দেখতে পারিস। এরপর জসিমের কথা মতো বিষ্ণু শিল্পার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য লেগে পড়ে। অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই শিল্পার অ্যাকাউন্ট হ্যাক করতে পারছিল না। সেই সময় তার মনে পড়ে শিল্পা এর আগেও একবার তাকে ইনস্টাগ্রামে পাসওয়ার্ড দিয়েছিল, যার কারণে বিষ্ণু আবার তার কম্পিউটারের সামনে বসে পড়ে। সে রীতিমতো শিল্পার সেই পাসওয়ার্ডটি ইনস্টাগ্রামে বসানো মাত্র সেই অ্যাকাউন্টে ঢুকতে সক্ষম হয়। অ্যাকাউন্ট ওপেন করার সঙ্গে সঙ্গে সেখানে শিল্পার কলিগ ম্যাথিউ মেসেজ করে বলে, কি ব্যাপার, এখনো ঘুমাওনি? বিষ্ণু তখন শিল্পার অ্যাকাউন্ট থেকে রিপ্লাই দিয়ে বলে, এই কথা তোর বাবাকে বল। শিল্পার এমন কথা শুনে ম্যাথিউ ভয় পেয়ে যায়। পরের দিন অফিসে গিয়ে ম্যাথিউ শিল্পার থেকে দূরে দূরে থাকতে শুরু করে। একটা সময় ম্যাথিউ শিল্পার কাছে গিয়ে আগের দিনের মেসেজের জন্য ক্ষমা চেয়ে নেয়। শিল্পা তখন ম্যাথিউকে বলে, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ?
তোমার দেওয়া কোনো মেসেজই আমি দেখিনি, এমনকি আমি তোমাকে কোনো মেসেজই করিনি। এরপর শিল্পার রীতিমতো বুঝে ফেলে যে এই কাজটা কার। সাথে সাথে শিল্পা বিষ্ণুকে ফোন করে বলে, তুমি কখনোই আমাকে ফোন করবে না, আজ থেকে তোমার আমার রিলেশন এখানেই শেষ। বিষ্ণু তখন তাদের পুরনো দিনের কথা ভাবতে থাকে, কিভাবে তাদের পরিচয় হয়েছিল, কিভাবে তাদের বন্ধুত্ব হয়েছিল। এসব কথা ভাবতে ভাবতে বিষ্ণু ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বিষ্ণু রীতিমতো শিল্পার বাবার অফিসে চলে যায়। সেখানে গিয়ে বিষ্ণু শিল্পার কেবিনে চলে যায় আর শিল্পাকে বলে, আমি তোমাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারছি না। শিল্পা তখন তাকে বলে, তুমি আমার সাথে যা করেছো তার কোনোই ক্ষমা হয় না, তুমি এখনই এখান থেকে চলে যাও। ওদিকে কেবিনের বাইরে থেকে শিল্পার বাবা তাদের দুজনের সব কথাই শুনতে পায়। একটু পরে শিল্পার বাবা শিল্পার কেবিনে এসে বলে, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। তারপর শিল্পার বাবা শিল্পাকে বলে, তুমি একটু বাহিরে যাও, বিষ্ণুর সাথে আমার কিছু কথা আছে। শিল্পা সেই রুম থেকে বেরিয়ে যাওয়ার পরে তার বাবা বিষ্ণুকে বলে, আমি তোমার বয়সে এসব প্রেম ভালোবাসার জন্য কোনো সময় পাইনি, তুমি তো বড় লোক বাবার মেয়েকে দেখে পিছু লেগেছ। আমার অফিসে আসার আগে তোমার জানা উচিত ছিল আমি কে, আমার স্ট্যাটাসই বাকি। এমনকি তোমাদের ধর্মের সাথে আমাদের ধর্মেরও কোনো মিল নেই। আমার মেয়ে যদি তোমার জন্য গলায় দড়ি দিতেও রাজি হয়, আমি তারপরেও তোমাদের এই সম্পর্ক কোনোভাবেই মেনে নেব না। এসব কিছুর পরেও বিষ্ণু শিল্পার বাবাকে কনভিন্স করার চেষ্টা চালায়, কিন্তু শেষ মুহূর্তে শিল্পার বাবা তাকে এক থাপড়ে অফিস থেকে বের করে দেয়। অফিস থেকে বের হয়ে এসে বিষ্ণু শিল্পাকে মেসেজ করে বলে, থ্যাংক ইউ ফর এভরিথিং। সে আসলেও অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়েছিল। তো যাই হোক, এর পরের সিন আমরা দেখতে পারে বিষ্ণু তার বন্ধু অনিশের সাথে বসে আছে। সে সময় বিষ্ণু তার বন্ধুকে বলে, শিল্পার বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আমারও ইচ্ছা আমি তাকে থাপ্পড় মারবো। অনিশ তখন তাকে এসব কিছুই ভুলে যেতে বলে, কিন্তু বিষ্ণু অনিশকে বলে, আমি শিল্পাকে ভুলে যেতে পারবো, কিন্তু তার বাবার থাপ্পড়কে কোনো দিনও ভুলতে পারবো না। একটু পরে শিল্পার বাবার অফিসের একটি ব্রাঞ্চ থেকে অনিশের কাছে একটি কল আসে। সেখান থেকে অনিশকে ডাকা হয় একটি প্রিন্টার সেট করে দেওয়ার জন্য। এরপর অনিশ যখনই সেই অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, ঠিক তখনই বিষ্ণুও তার সাথে যাওয়ার ইচ্ছা পোষণ করে। তারপর তারা দুজনে মিলে সেই অফিসে চলে যায়। অফিসে গিয়ে বিষ্ণু অনিশকে বলে, আমি এখানকার কম্পিউটার দেখতে চাই। অনিশ তখন সেই অফিসের স্টাফকে বলে, আপনাদের কম্পিউটারটি দেখতে দিন, এই কম্পিউটারে কিছু সেটিংস দিতে হবে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিষ্ণু সেখানে থাকা কম্পিউটারের আইপি অ্যাড্রেস কপি করে নেয়। এরপর বিষ্ণু বাড়ি ফিরেই কোনো প্রকার দেরি না করে তার কম্পিউটার ওপেন করে। তারপর সে নাম পরিবর্তন করে এবং নিজের নাম দেয় খাতালান, যার অর্থ হচ্ছে লাভার। তার সাথে সাথে সে তার লোকেশনও পরিবর্তন করে জাপানের একটি লোকেশন সেট করে দেয়, অর্থাৎ সে তার কম্পিউটারে যা কিছুই করবে এই লোকেশন দেখাবে জাপানের একটি লোকেশন। তো যাই হোক, একটু পরে সে তার কপি করা আইপি অ্যাড্রেসটি সার্চ করে শিল্পার বাবার ব্যাংকের ওয়েবসাইট খুঁজে বের করে। তারপর বিষ্ণু তার কাছে থাকা 15 মিলিয়ন পাসওয়ার্ড সেখানে ইনস্টল করে দেয়, অর্থাৎ এই অ্যাকাউন্টটি খোলার জন্য সে 15 মিলিয়ন পাসওয়ার্ড সেখানে ব্যবহার করতে থাকে। একটি সময় এই 15 মিলিয়ন পাসওয়ার্ডের মধ্যে একটি পাসওয়ার্ড দিয়ে সে ব্যাংক ওয়েবসাইটে সে ঢুকে পড়ে। সেখানে ঢুকেই সে ব্যাংকের ডেটা নিজের কম্পিউটারে সরাতে শুরু করে, যার কারণে ব্যাংকের নানা রকম সমস্যা দেখা দিতে শুরু করে। ব্যাংক থেকে একের পর এক কাস্টমার ফেরত যেতে শুরু করে। ব্যাংকের কর্মকর্তা তাদের মেইন ব্রাঞ্চে জানায় কেউ একজন তাদের ব্যাংকের সকল ডেটাই হ্যাক করে ফেলেছে আর কাস্টমারদের সব ডেটা ডিলিট করে ফেলছে। শিল্পার বাবা তখন স্টাফকে বলে কোন লোকেশন থেকে এগুলো হচ্ছে। সেখানে থাকা একজন স্টাফ তখন জানায় জাপান থেকে এসব কার্যক্রম চালানো হচ্ছে। ওদিকে এসব সমস্যার সমাধান খুঁজতে শিল্পা খুবই চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে বিষ্ণু অনিশকে বলে এই ডোজটা শেষ হোক, তারপরে শিল্পার বাবাকে আর একটি ডোজ দেওয়া যাবে। কিছুদিনের মধ্যে শিল্পার বাবা তাদের ব্যাংকে আধুনিক টেকনোলজি লাগিয়ে ফেলে, আর যার কারণে ব্যাংক আবারও সুন্দরভাবে চলতে শুরু করে। তারপর বিষ্ণু সবকিছু অবজার্ভ করে তার বন্ধু অনিশকে বলে, শিল্পার বাবার ব্যাংক হয়তো আবারও চলতে শুরু করেছে, আমাদের আবারও সে ব্যাংকে ঢুকতে হবে। অনিশ তখন বলে, এবার আমরা ব্যাংকে ঢুকতে পারলেও তারা হয়তো তাদের কম্পিউটারে আমাদের হাত দিতে দেবে না, যার কারণে বিষ্ণু আবার একটি নতুন প্ল্যান সাজায়। এবার সে একাই শিল্পাদের ব্যাংকে গিয়ে বাইক লোন সম্পর্কে জানতে চায়। অফিসে থাকা স্টাফ যখন লোনের ব্যাপারে বিষ্ণুকে সবকিছুই বলছিল, বিষ্ণু তখন পকেট থেকে কিছু পয়সা মাটিতে ফেলে দেয়। তারপরে সে পয়সা তোলার নাম করে সে মাটিতে ঝুঁকে পড়ে আর সেখানে থাকা একটি কম্পিউটারের মধ্যে পেন ড্রাইভ লাগিয়ে দেয়। এরপরে সে ব্যাংকে আর দেরি না করে সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। বাইরে আসার সঙ্গে সঙ্গে বিষ্ণু সেই কম্পিউটারের আইপি হ্যাক করে ফেলে। তারপর সে আবারও সে ব্যাংকের ভিতরে যায় লাগানো সেই পেন ড্রাইভটি নিয়ে আসার জন্য। তো যাই হোক, সেদিন রাতে বিষ্ণু আবারও সেই ব্যাংকের পুরো সার্ভার হ্যাক করে ফেলে। নতুন করে হ্যাকের শিকার হওয়াতে শিল্পার বাবা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সে তার স্টাফদেরকে বলতে থাকে, এত টাকা খরচ করে নতুন টেকনোলজি লাগিয়ে দিলাম, তারপরেও হ্যাক হলো। আর এই বিষয়গুলো নিয়ে রীতিমতো সেখানকার সবাই প্রচন্ড টেনশনে পড়ে যায়। তো যাই হোক, এরপর সিমি নামের একজন ইথিক্যাল হ্যাকারকে ডাকা হয় ব্যাংকের এসব সমস্যা সমাধান করার জন্য। সিমি ব্যাংকে ঢুকে প্রথমে সে ব্যাংকের সার্ভার রুম চেক করে, তারপর সে তার কম্পিউটার ওপেন করে বিষ্ণুর আইপি খুঁজে বের করে। সিমি বিষ্ণুকে মেসেজ করে বলে, আমি তোমাকে খুঁজে বের করেছি মিস্টার কাতালান। সিমির এমন এসএমএস দেখে বিষ্ণু ভয় পেয়ে গিয়ে তার কম্পিউটার শাটডাউন করে ফেলে। এরপর আমরা দেখতে পারি সিমি শিল্পার বাবাকে পুরো ঘটনাটি জানায়। সে বলে হ্যাকার জাপান থেকে নয়, বরং ইন্ডিয়া থেকেই তার কার্যক্রম চালাচ্ছে, আর সে নিজের নাম দিয়েছে কাতালান। এখন হ্যাকারকে খুঁজে বের করতে হলে আমাদের সবগুলো ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। সিমির এমন কথা শুনে শিল্পা সোজা বিষ্ণুর বাড়িতে চলে আসে। সেখানে আসার পরে সে বিষ্ণুকে বলে, তুমি আমাদের ব্যাংকে হ্যাক করেছো তাই না, তুমি সেই কাতালান। কিন্তু বিষ্ণু শিল্পার এসব কথায় কোনো পাত্তাই দেয় না।
শিল্পা তখন তাকে বলে, তুমি আমার বাবাকে চেনো না, তোমার কম্পিউটার তোমার স্কিল কোনোভাবেই তোমাকে বাঁচাতে পারবে না। আমার বাবা এতক্ষণে সাইবার সিকিউরিটিতে অভিযোগ দিয়েছে, যদি তুমি অপরাধী হও তাহলে তোমার পুরো বাড়িঘর বিক্রি করে আমার বাবাকে টাকা দিয়ে দিতে হবে। তারপর শিল্পা তাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর বিষ্ণুর বাবা রুমে এসে তাকে বলে, সারাদিন তুই কম্পিউটারের সামনে কি করিস। সে সময় বিষ্ণু এবং তার বাবার মাঝে কথা কাটাকাটি হয়, আর তখন বিষ্ণুর বাবা বিষ্ণুর কম্পিউটারটি এক আছাড়ে ভেঙে ফেলে, যার কারণে এর পরবর্তীতে সে কোনো প্রকার হ্যাকিং চালাতে পারে না। অন্যদিকে শিল্পার বাবা সিমিকে বলে, যে করেই হোক সে হ্যাকারকে খুঁজে বের করতে হবে। কিন্তু সিমি বলে, যেহেতু হ্যাকার কোনো কাজই আর করছে না, এই মুহূর্তে হ্যাকারকে কোনোভাবেই বের করা সম্ভব না। এরপরে হ্যাকার যদি আর একটা বারের জন্য অনলাইনে চলে আসে তাহলে আমি সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলবো। এর কিছুদিন পরেই শিল্পা বিষ্ণুর সাথে দেখা করে। বিষ্ণু তখন শিল্পাকে বলে, কাকে বিয়ে করছো তুমি? আর এই সময়ের মধ্যে সেখানে ম্যাথিউ বিষ্ণুকে এসে বলে, আমাকে বিয়ে করছে। তোর কি কোনো সমস্যা আছে? তুই তো সেই হ্যাকার যে আমাদের ব্যাংকে হ্যাক করেছিস, সাহস থাকলে আর একবার হ্যাক করে দেখা। এরপরে সিনে আমরা দেখতে পারি শিল্পার বিয়ে হয়ে যাচ্ছে। বিষ্ণু তখন তার পাশের বাড়ির এক কম্পিউটার থেকে একসাথে অনেকগুলো কমেন্ট সে ব্যাংকে পাঠায়। তারপর সে তার বন্ধুকে নিয়ে ঘুরতে চলে যায়। কিছু সময়ের মধ্যে এই শিল্পার বাবার ব্যাংক থেকে পোড়া পোড়া গন্ধ আসতে শুরু করে। সবাই তখন সার্ভার রুমে গিয়ে দেখে ব্যাংকের পুরো সার্ভার পুরো স্থায়ী হয়ে গেছে। শিল্পার বাবা তখন সবাইকে ডেকে বলে, সার্ভারে আগুন লাগলো কিভাবে। সেখানে থাকা একজন স্টাফ তখন তাকে জানায়, হ্যাকার আমাদের ব্যাংকের পুরো লোড সার্ভারে পাঠিয়ে দিয়েছে, যার কারণে সার্ভার ওভারলোড হয়ে পুড়ে গিয়েছে। এরপর সিমি তার সাইবার সেলে কল করে বলে, আমি একটি ল্যাপটপের আইপি পাঠাচ্ছি, আপনি খুব দ্রুত সে আইপির লোকেশনটা পাঠিয়ে দিন। ওদিকে বিষ্ণু তার বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। একটু পরেই বিষ্ণু পেছন থেকে পুলিশের গাড়ির শব্দ পেতে থাকে, যার কারণে বিষ্ণু ভয় পেয়ে তার গাড়ির স্পিড বাড়াতে থাকে। আর এ সময় তার পেছনে থাকা বন্ধু ভয়ে কেঁদে দেয়। সে ভাবে তাদের জীবন হয়তো এখানেই শেষ। কিন্তু কিছু সময় পরেই পুলিশের গাড়ি বিষ্ণু গাড়িটিকে ওভারটেক করে চলে যায়। পুলিশের গাড়ি চলে যাওয়া দেখে বিষ্ণু এবং তার বন্ধু হাঁপ ছেড়ে বেঁচে যায়। ওদিকে দেখা যায় পুলিশ ম্যাথিউকে ধরে নিয়ে এসেছে, কারণ যে আইপি অ্যাড্রেসটি দিয়ে ব্যাংকের সার্ভার ক্র্যাশ করা হয়েছিল সে আইপি অ্যাড্রেসটি আর কারো নয় বরং ম্যাথিউর ছিল। সিমি এবার কোনোভাবেই বুঝতে পারছিল না যে হ্যাকারটি এই কাজটি কিভাবে করেছিল। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক সিন দেখতে পারি। কিছুদিন আগে বিষ্ণু ম্যাথিউকে একটি ফিশিং লিঙ্ক পাঠায়, আর ম্যাথিউ যখনই সে লিঙ্কে ক্লিক করে তখনই তার কম্পিউটারের সব ডেটা বিষ্ণুর কাছে চলে যায়, যার কারণে সিমি বিষ্ণুর কোনো ইনফরমেশনই পায় না। আর এই ডেটাগুলোর মাধ্যমেই বিষ্ণু এই সবকিছু ঘুরিয়েছিল। ওদিকে সিমি এবার বিষ্ণুর কোনো ইনফরমেশনই পায় না, কারণ বিষ্ণুর কম্পিউটার তো তার বাবা ভেঙে ফেলেছিল। আর এইভাবে বিষ্ণু সবার চোখ ফাঁকি দিয়ে বেঁচে যায়। এরপর শিল্পা বিষ্ণুকে SMS করে বলে, আমি জানি এই কাজটাও তুমি করেছো। মুভি শুরুর দিকে যখন বিষ্ণু তার ইন্টারভিউ দিতে বেঙ্গালুরু এসেছিল, এবার আমরা এখানে দেখতে পারি সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে থাকা সিমি বিষ্ণুর ইন্টারভিউ নেওয়ার জন্য বসেছিল। আর এই সিনের মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। মিড রেঞ্জ বাজেটের মধ্যে এই হ্যাকিং গল্পটি মোটামুটি ভালোই ছিল।